হালুয়াধারির মাঝখানে লুকিয়ে থাকে এমন কিছু গল্প যা শোনার পর ঘুম আসবে না সহজে। একদিনের নয়, মনে গেঁথে থাকবে অনেক দিন। তুমি প্রস্তুত তো? কারণ এবার শুরু হচ্ছে ওয়ান ডে সাসপেন্স। ওয়ান ডে সাসপেন্স গোয়েন্দা গল্পের সাম্রাজ্যে আপনাকে স্বাগত জানাই। ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই সম্পূর্ণরূপে বর্জন করুন। সেই দিনটা এখনো আমার মনে গাথা। 2025 সালের এপ্রিলের মাঝামাঝি, দুপুর গড়িয়ে বিকেল হতেই দক্ষিণ কলকাতার গলির ভিতরকার আমাদের পাড়ার কেমন একটা অস্বাভাবিক শোরগোল শুরু হয়। আমি তখন ছাদে ছিলাম, হাতে মোবাইল, একটা নতুন থ্রিলার পড়ছিলাম। হঠাৎই নিচে দৌড়াদৌড়ি, চিৎকার, খুন। উল্টো রোডের ছাদে রক্ত, কেউ একজন পড়ে আছে। আমি তাকাতেই দেখি ক্লাবের পিয়ন দিনেশ ছুটে যাচ্ছে, সঙ্গে 3-4 জন যুবক। আমি দৌড়ে নিচে নেমে এলাম, সঙ্গে চঞ্চু। আর ঠিক তখনই আমার মাথায় একটাই নাম ভেসে উঠল, বদিদাকে খবর দে। আমাদের পাড়া সাউথ লেক কলোনি, বেশ শান্ত, এক পেশে ধরনের গলি। এখানে ঘটনা শব্দটার অস্তিত্ব ছিল না এতদিন, কিন্তু ওই দিন সব যেন এক মুহূর্তে বদলে গেল। আমরা দৌড়ে যাই উল্টো রোডের 3তলা বাড়িটার ছাদে। বাড়ির নাম অর্ঘনিবাস। ছাদে একজন বৃদ্ধা পড়ে আছেন, মাথা থেকে রক্ত গড়িয়ে সিমেন্টে ছোপ ছোপ হয়ে জমে আছে। তার শরীর নিস্তেজ, পায়ের কাছে একটা ছেঁড়া কাগজ উঠছে হাওয়ায়। ওকে চিনলাম, রাখালপতি বড়ুয়ার বিধবা স্ত্রী, বয়স 70-এর বেশি। নাম ছিল রত্নাবতী দেবী। তিনি সাধারণত কারোর সঙ্গে কথা বলতেন না, নিচতলার ফ্ল্যাটে একাই থাকতেন। হঠাৎ চঞ্চু একটা কৌটো কুড়িয়ে পেল বৃদ্ধার শরীরের পাশে। ভাঙা চশমার নিচে পড়েছিল, আর ঠিক পাশেই পড়ে থাকা একটা লাল কাপড়ে মোড়া পুরনো ডায়েরি। ডায়েরিটা খুলতে আমি রীতিমতো থমকে গেলাম। প্রথম পাতায় কালি দিয়ে লেখা, এই ডায়েরিতে লেখা প্রতিটি মৃত্যু ঘটবে ঠিক এইভাবেই। তারিখ পাল্টাবে না, নাম পাল্টাবে না। যদি কেউ থামাতে চাও, সে নিজেই প্রথম মরবে। তার পরের পাতায় লেখা ছিল 21 এপ্রিল 2025, নাম রত্নাবতী বড়ুয়া, মৃত্যুস্থান অর্ঘনিবাসের ছাদ, সময় বিকেল 4:38, কারণ ধাক্কা লেগে পড়ে যাওয়া। কিন্তু এটা দুর্ঘটনা নয়। আমরা মোবাইলে সময়টা দেখলাম, 4:42 বাজে। আর ঘটনাস্থলে রক্ত শুকাতে শুরু করেছে। আমার কাঁপা কাঁপা হাতে মোবাইল বের করে আমি একটা নাম ডায়াল করলাম। রিং হচ্ছিল। তারপর একটা শান্ত স্থির কণ্ঠস্বর শুনলাম, বলো পেয়াল, কি ঘটেছে? আমি শুধু বললাম, বদিদা, তুমি নিজে না এলে বিশ্বাস করবে না, একটা খুন হয়েছে। আর সেই ভবিষ্যৎবাণী করা ছিল একটি ডায়েরিতে, যেটা আমরা এখন হাতে ধরে আছি। বদিদা 1 ঘন্টার মধ্যে চলে এলেন, তবে তিনি যে এসেছেন তা যেন আমরা বুঝতেই পারিনি প্রথমে। সাদা ধুতি পাঞ্জাবি পরা, চোখে পাতলা ফ্রেমের চশমা, একটা তুলসী মালা গলায়। তিনি পাড়ার মন্দিরের দিক থেকে হেঁটে এসে আমাদের কাছে দাঁড়ালেন। আমি হতভম্ব, বললাম, তুমি তো সোজা ওলা করে ঢুকে পড়বে ভাবছিলাম। সে হেসে বলল, খুন যেভাবেই হোক 4-5টা আগে বোঝা দরকার। ঘটনার বাইরে থেকেও অনেক কিছু দেখা যায় পেয়াল। ছাদে তখন পুলিশ এসে গেছে। রত্নাবতী দেবীর দেহ নামানো হয়েছে, তবে জিজ্ঞাসাবাদ চলছে। ডায়েরিটা এখন আমাদের হাতে নয়, পুলিশের হেফাজতে। কিন্তু যেটুকু আমরা পড়েছিলাম সেটা বদিদাকে বললাম। বদিদা হালকা ভ্রু কুঁচকে বলল, একটা ডায়েরি যদি ভবিষ্যতের মৃত্যুর কথা বলে, তবে দুটো প্রশ্ন ওঠে। এক, লেখাটা যদি আসল হয়
তবে লেখক জানতো কিভাবে? 2, যদি ভুয়ো হয় তবে রত্নাবতীর মৃত্যু ঠিকমতো কিভাবে মিলল? ছুঁচু বলল, মানে কোনো কাল্পনিক গল্পই হঠাৎ সত্যি হয়ে গেল? বধিতা বলল, এটাই তো রহস্য। আমরা ওদের ফ্ল্যাটে ঢুকলাম, অর্থাৎ অর্ঘনিবাস। রত্নাদেবীর ঘর যেন একটা পুরনো দিনের সময় থেমে আছে, চুপচাপ, নিঃসঙ্গ। বৃষ্টিতে ভেজা কাঠের আলমারি, দেয়ালে পুরনো ক্যালেন্ডার, একটা ঘড়ি থেমে গেছে 4:37। ঘরের জানলা খোলা, পাশে একটা টেবিলে রাখা ছিল একটা অদ্ভুত কাঠের বাক্স। বদিদা সেটা তুলে নিয়ে বলল, এটা ওল্ড স্কুল লকার টাইপ বাক্স, কম্বিনেশন লাগবে। ছুঁচু বলল, বুঝছিস, ট্রেজার চেস্ট টাইপ কিছু একটা। আমি বললাম, পাগল হোস না, এটা তো খোলার মতো নয়। বদিদা জিজ্ঞাসা করলো, ডায়েরির পাতাগুলো তুমি মনে করতে পারছো পিয়াল? আমি মাথা নাড়লাম। তখনই বদিদা বলল, চলো আমরা ডায়েরির দ্বিতীয় পাতার কথা ভাবি। আমরা তখনই পুলিশের এক কনস্টেবলের সঙ্গে কথা বলে এক ঝলক দেখি ডায়েরির দ্বিতীয় পাতার। চঞ্চু নিজের স্মৃতিতে গেঁথে রাখল লাইনগুলো। 24শে এপ্রিল 2025, নাম সৌভিক পাল, মৃত্যুস্থান শ্মশান সংলগ্ন গলির মুখে, সময় রাত 11:55, কারণ হঠাৎ হার্ট অ্যাটাক, তবে অস্বাভাবিক পরিস্থিতিতে। পরে আমি বললাম, সৌভিক পাল তো পাড়ার ইলেকট্রিক মিস্ত্রি, রাত 12টায় সে ওই গলিতে কি করবে? ছুঁচু বলল, হ্যাঁ, লোকটা বেশ কড়া টাইপের, কখনো এভাবে রাত করে না তো। বদিদা তখন একদম চুপচাপ। হঠাৎ বলল, আমাদের হাতে মাত্র 2 দিন। ডায়েরিটা যদি ভুল বলে তাহলে ভুল প্রমাণ করতে হবে, আর যদি ঠিক বলে তবে একটি মানুষকে বাঁচাতে হবে। সেদিন সন্ধ্যায় আমরা 3 জন, আমি, চঞ্চু আর বদিদা, সোজা হাজির হলাম সৌভিক পালের দোকানে। পাল ইলেকট্রিক সার্ভিস এই নামে ছোট্ট দোকানটা চলে গলির এক কোণে। বাইরে লোহার শাটার অর্ধেক নামানো, ভিতরে আলো জ্বলছে। সৌভিক আমাদের দেখে একটু চমকে উঠল। বদিদা শান্তভাবে বলল, আপনার সঙ্গে 2টো কথা ছিল। আমরা পুলিশ না, একজন মহিলা মারা গেছেন, সেটা তো শুনেছেন নিশ্চয়? সৌভিক বলল, হ্যাঁ শুনেছি, খুব কারো ঘটনা। তবে আমি তো বলি, বয়স হলে এমন হয়েই থাকে। তার কণ্ঠে অস্বস্তি ছায়া স্পষ্ট। বদিদা তখন সরাসরি জিজ্ঞাসা করল, আপনি 24 তারিখ রাতে কোথায় থাকবেন? সৌভিক হকচকিয়ে গেল, তারপর বলল, মানে আগাম জেরা চলছে নাকি? ছুঁচু ফুস করে হেসে বলল, মানে ভবিষ্যতের তারিখে আপনি মরে যাবেন কিনা তাই। আমি কনুই দিয়ে ওকে ঠেলে থামালাম। বদিদা গম্ভীর মুখে বলল, আমরা শুধু সাবধান করতে চাই, কিছু একটা করতে পারে। আপনি এমন কিছু জানেন যা এই ঘটনার সঙ্গে জড়িত? সৌভিক এবার ঘাড় নেড়ে কিছু না বলেই দোকানের ভিতর ঢুকতে গেল। দরজা খুলেই আবার পিছনে ফিরে বলল, হ্যাঁ, আজকের পর থেকে আমি দোকান আগেভাগে বন্ধ করব, আর রাতে ওই গলির ধার কাছে যাব না। কিন্তু আপনারা সাবধানে থাকবেন। এই ডায়েরি ব্যাপারটা যতটা সহজ ভাবছেন ততটা নয়। বলেই দরজাটা টেনে দিল। রাত 8টা। আমরা হাঁটতে হাঁটতে ফিরছিলাম। চঞ্চু বলল, ও তো কেমন যেন আগে ভাগে ভয় পেয়ে গেল না? আমি বললাম, হয়তো ডায়েরির কথা সে আগেই জানতো। বদিদা থামল। একটা মোড়ের ধারে দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক খুঁটির গায়ে হাত রেখে বলল, তোমরা জানো অর্ঘনিবাস বাড়ির ছাদ থেকে রত্নাদেবী ঠিক কোন কোনায় পড়েছিলেন? আমি মনে করে বললাম, ডান দিকের কর্নারে। সিঁড়ি দিয়ে উঠে এলেই বাঁদিকে ওনার পড়ে থাকা দেহ দেখা গিয়েছিল। বদিদা বলল, একটা মানুষ হঠাৎ পিছনে পড়ে গেলে সে যদি একা হয় তাহলে মাথায় আঘাত লাগার সুযোগ থাকে, কিন্তু যদি তাকে কেউ পিছন থেকে ধাক্কা দেয় তাহলে সে ঠিক
কোন দিক দিয়ে গিয়ে পড়ে সেটাও একটা ক্লু হয়ে দাঁড়ায়। আর ডায়েরির পাতায় লেখা ছিল দুর্ঘটনা নয়, তখন প্রশ্ন আসে কারা ওখানে ছিল। সঞ্চু বলল, পাড়া তো ছোট, কেউ দেখেনি। বুধিদা বলল, দেখেছে, কিন্তু মুখ বন্ধ করেছে। পরদিন সন্ধ্যায় বুধিদার ফোনে একটা ফোন এলো। সৌভিক পাল নিখোঁজ। তার স্ত্রী সন্ধে 6টা থেকে দোকানে ফোন করেও পাচ্ছেন না। ঘরে ফিরে দেখেছেন তার মোবাইল চার্জে বসানো, দোকানের চাবিও রাখা, কিন্তু সৌভিক নেই। বুধিদা একবার শুধু বলল, ডায়েরির পাতাটা কাল ছিল ভবিষ্যৎ, এখন সেটা অতীত হয়ে গেল। তবে এটা সত্যিই হার্ট অ্যাটাক হবে না কারো পরিকল্পনা, তা তো এখনই বলা যাচ্ছে না। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠেই দেখি দরজার নিচ দিয়ে গোজা একটা খাম খুলে দেখি একটা ছোট চিরকুট, হাতে লেখা কাপা কাপা। আমি জানি আমি পরের জন। আমার নাম আছে ডায়েরির পাতায়। আমি মরতে চাই না, আমাকে রক্ষা করুন। সিদ্ধার্থ ঘোষ, 33/B, গলিফারি রোড। আমি আর চঞ্চু ছুটলাম ওই ঠিকানায়। 3 তলার একটা পুরনো বাড়ি, সিঁড়ি বেয়ে উঠে গেলাম। সিদ্ধার্থ ঘোষ চেহারায় সাধারণ, চোখে চশমা, ধরা ধরা দাড়ি, একটু ঘেমে আছে। আমাদের দেখে সে দরজা বন্ধ করে দিয়ে বলল, ডায়েরিটার 3য় পাতায় আমার নাম, মৃত্যুর সময় লেখা 25শে এপ্রিল রাত 2:45। মৃত্যুস্থান শ্মশানের পিছন দিকের গলি। কারণ মাথায় আঘাত। আমি তো ওখানে যাইও না। সঞ্চু বলল, আপনি ডায়েরি দেখলেন কোথায়? সিদ্ধার্থ ধীরে বলল, আমি ওই ওসির ভাই, আমার দাদার হাতে ডায়েরিটা আছে। তিনি একবার দেখেছিলেন রাতে। আমি পাতাগুলো পড়তে পড়তে হঠাৎ নিজের নাম দেখতে পাই। তারপর থেকে ঘুম উড়ে গেছে। বুধিদা তখনও আমাদের সঙ্গে যোগ দেয়নি। আমরা সিদ্ধার্থকে নিয়ে সোজা গেলাম থানায়। ওসি সোমনাথ ঘোষ দারুণ যুক্তিবাদী মানুষ। আমাদের দেখে প্রথমে বিরক্তি। তোমরা আবার এসেছো? ওই ডায়েরির নিয়ে লোকজন এখন চ্যানেল খুলবে দেখছি। বুধিদা ঠিক তখনই ঢুকে পড়ল। মাথায় একটা পাটির টুপি, চোখে গাঢ় ফ্রেমের চশমা, হাতে খবরের কাগজ। বসেই বলল, ওসে, আপনি চাইলে ডায়েরি না খুললেও চলবে, কিন্তু আপনি কি নিশ্চিত এই পাতাগুলো আগে কেউ বাইরে দেখেনি? ওসি বলল, একদম, শুধু আমি আর আমার ভাই দেখেছে একবার। বুধিদা মাথা নাড়ল। তাহলে মৃত্যুর আগে আগে নির্ভুলভাবে মানুষের নাম ঠিক কিভাবে মিলছে? এটা অলৌকিক নয়, বরং কেউ চাইছে আপনি এই কেসগুলোকে অলৌকিক ভাবুন, যাতে আসল খুনির সন্ধানটা ফসকে যায়। সন্ধ্যায় আমরা শ্মশান গলির দিকে গেলাম। এটা এমন একটা রাস্তা যেখানে দিনের আলোতেই কেমন একটা ঘেমে থাকা মৃত গন্ধ ছড়ানো থাকে। পাশেই কিছু ঝোপ, ভাঙা পাঁচিল, আর একটা পুরনো শ্মশান ঘর যেটা এখন ব্যবহার হয় না। চঞ্চু ফিসফিস করে বলল, তুই খেয়াল করছিস এই ডায়েরির প্রতিটা মৃত্যু ঘটছে এমন জায়গায় যেগুলো অন্তরালে, ছাদ, শ্মশান, গলি, যেখানে সহজে কারোর চোখ যায় না। আমি বললাম, মানে কেউ পরিস্থিতি তৈরি করছে? চঞ্চু বলল, হয়তো আরও খারাপ কিছু। বুধিদা বলল, সিদ্ধার্থকে নিরাপদ রাখতে হবে আজ রাতটা, আর আমি চাই কেউ একজন ওই গলির ধারে নজর রাখুক। যে মুখ চেনা না তাকে ওই ঝোপের পিছনে রাখা যাক। আমি বললাম, তুমি কি করতে চলেছ? বুধিদা এক গাল হেসে বলল, আমি অপেক্ষা করব ডায়েরির লেখার সত্যতা আর মানুষের ভয়
এই দুয়ের সংঘর্ষ দেখার জন্য। ঠিক রাত 2:45 একটা কালো ছায়ামূর্তি আস্তে আস্তে ঢুকছে শ্মশান গলিতে। আর তখনই ঝোপের পাশ থেকে লাফিয়ে পড়ল এক ছায়া। ধস্তাধস্তি, হাতাহাতি, একটা মোটা লাঠি পড়ে গেল। চিৎকার করে উঠল এক লোক, আমি মারতে যাইনি, ওই চেয়েছিল আমি ওকে ভয় দেখাই। আমরা ছুটে গিয়ে দেখি লোকটার নাম হরিনাথ মণ্ডল, একটা লোকাল ক্লাবে নাটক করে। আর সে বলছে, আমাকে টাকাও দেওয়া হয়েছে, বলা হয়েছে ঠিক ওই সময় ওই গলিতে গিয়ে শুধু দাঁড়াতে, কেউ এসে ছবি তুলবে, ব্যাস। সকালের আলো ছুতেই আমরা তিনজন একটা টালির চালার চায়ের দোকানে বসে আছি। চা পেয়ালার ধোঁয়ার আড়াল দিয়ে বদিদার চোখ ছিল একদম সোজা সামনে, যেন সে কিছু দেখছে অথচ কিছু না দেখার ভান করছে। আমি জিজ্ঞেস করলাম, কাল রাতে তো লোকটাকে ধরে ফেললাম। ও তো বলল শুধুই ভয় দেখানো ছিল, মারার উদ্দেশ্য ছিল না। তবে তাহলে মাথায় আঘাত লেগে মৃত্যু, এই ভবিষ্যৎবাণীটা লেখা হলো কেন? বদিদা চুপচাপ চায়ের শেষ চুমুকটা দিল, তারপর বলল, সিদ্ধার্থ যদি কাল রাতে পালিয়ে এসে আমাদের না জানাতো, তবে সে গলিতে থাকতো একা, আর সেই ছায়ামূর্তি তখন একটা আঘাত করত। তখন তো আমরা সবাই বলতাম ডায়েরির ভবিষ্যৎবাণী ঠিক, কিন্তু এখন আমরা জানি ভবিষ্যৎটা কাউকে দিয়ে তৈরি করানো হয়েছিল। ছুঞ্চু একদম সামনে ঝুঁকে বলল, মানে কেউ জানে ডায়েরিতে কার নাম আছে, আর সেই অনুযায়ী মৃত্যুর নাটক সাজিয়ে ফেলে? বধিদা মাথা নাড়ল না, শুধু বলল, আমার অনুমান ডায়েরির পাতাগুলো সবার কাছে অজানা নয়, বরং কিছু মানুষের কাছে তার প্রতিটা লাইন যেন একটা পরিকল্পনার ব্লুপ্রিন্ট। প্রশ্ন হচ্ছে, কে সেই মানুষ আর তার উদ্দেশ্য কি? আমরা তখন আবার থানায় গেলাম। সেখানে ওসি ডায়েরির 4র্থ পাতাটা খুলে আমাদের সামনে ধরলেন। 26শে এপ্রিল, সকাল 9:05। নাম সুজাতা মৈত্র, স্থান ঘরের বাথরুম, কারণ মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় আঘাত, রক্তক্ষরণে মৃত্যু। সোজা কথা, আরও একটা মৃত্যু, আরও একবার দুর্ঘটনা। সুজাতা মৈত্র কে? সাউথ লেক কলোনিরই বাসিন্দা, একা থাকেন না, ছেলে, ছেলের বউ আর নাতনি সব মিলিয়ে ভরা সংসার। আমরা ছুটে গেলাম হেড বি রাধা গোবিন্দ রোডে, সুজাতাদের বাড়ি। এই প্রথম একটা স্বাভাবিক পরিবার। সুজাতা মৈত্র সদ্য অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা, দারুণ গুছানো মহিলা, মাথায় টিকি ফোঁটা, মুখে একটু বয়সের রেখা। আমরা জিজ্ঞেস করতেই তিনি অবাক, আমার নাম ডায়েরিতে লেখা আছে? এ তো অবিশ্বাস্য, আমি তো বাড়ির বাইরে তেমন বেরই হই না। চুঞ্চু চুপ করে একটা বিষয় খেয়াল করলো, ঘরের বাথরুমের দরজাটা বাইরে থেকে তালা দেওয়া যায়। সে বলল, এইটা আগে থেকে বন্ধ করে রাখা সম্ভব? বৌদিদা কিছু বলল না, চোখ দুটো ঘোরাচ্ছে ঘরের দেয়াল থেকে আলমারি, দরজা, জানলা সবখানে। হঠাৎই সে জিজ্ঞাসা করলো, আপনার ছেলের নাম কি? অমিত, ইঞ্জিনিয়ার, এখন কাজে বেরিয়েছে। আর ছেলের বউ? মীনাক্ষী, ভিতরে রান্নাঘরে। আমরা বাইরে বেরিয়ে এলাম। বদিদা হেঁটে যাচ্ছিল একদম চুপচাপ, তারপর আচমকা থেমে বলল, আমরা এবার অন্য পথ ধরব। মৃত্যুর আগে পাতাটা পরে কেউ আতঙ্কিত হচ্ছে, এটা যেমন সত্যি, তেমনই কেউ চাইছে সেই আতঙ্কটাই একটা অস্ত্র হয়ে উঠুক। আমি বললাম, মানে? সে চোখ টিপে বলল, মানে আজ রাতে যদি সুজাতা মৈত্র নিজের ঘরের বাথরুমে মারা যান, আর সেটা আবার ঠিক 9:05 হয়, তাহলে আমরা বুঝে যাব খেলোয়াড় মাঠে নেমে গেছে। আর খেলা এবার শুধু ডায়েরি বনাম মৃত্যু নয়, বরং ডায়েরির লেখক বনাম বোধিসত্ত্ব।
সেদিন ছিল 26শে এপ্রিল। ঘড়ির কাঁটা ঘুরছে, আর আমাদের মনে হচ্ছে যেন একটা বোমা টিক টিক করে এগিয়ে আসছে। সকাল 8:30। আমরা পৌঁছে গেছি সুজাতা মৈত্রের বাড়িতে। কিন্তু আজ আমরা অতিথি হিসাবে না, বরং গোপনে পাহারাদার হিসাবে। বদিতা সুজাতার ছেলের বউ মীনাক্ষীর সঙ্গে কথা বলে একটা বিষয় নিশ্চিত করল। আপনাদের বাথরুমে কেউ ঢুকলে বাইরে থেকে কেউ দরজা আটকে দিতে পারে? হ্যাঁ, পারেও, আবার আমরা সেটা সবসময় লাগাই না। বদিদা একবার টাইলসের বাথরুমটা দেখে নিল। ঘরের এক পাশে বাম দেয়ালের কোণায় একটা গোল আয়নার নিচে ছোট বেসিন, পাশে শাওয়ার, আর ঠিক আয়নার পিছনে একটা কাঠের প্যানেল। বদিদা চঞ্চুকে বলল, প্যানেলটা আলতো করে টোকা দে। টোকা দিতে খচখচ আওয়াজ। ভেতরে ফাঁপা জায়গা, একটা পুরনো জানলা বা স্লট থাকতে পারে। আমি বললাম, মানে কেউ বাইরে থেকেও এই বাথরুম নজর রাখতে পারে? বদিদা বলল, তা তো জানতেই হবে। ডায়েরি কারো মনের কথা বলতে পারে না, যদি না কেউ আগে ভাগে জেনে রাখে কে কখন কোথায় যাবে। ঠিক 8:55। সুজাতা মৈত্র চা খেয়ে ঘরে ঢুকলেন। মীনাক্ষী রান্নাঘরে ব্যস্ত। আমরা নিচের ফ্ল্যাটে বসে আছি, তিনজন গায়ে চাদর চাপিয়ে, যেন কেউ বয়স্ক আত্মীয় এসেছি গ্রামের থেকে। সিঁড়ির কোণে বসে আছে বদিদার এক বিশেষ বন্ধু, সৌম্যজিৎ, যাকে পাড়ায় চেনে না কেউ, কিন্তু লোকালি থিয়েটার করে। সুন্দর ছদ্মবেশ, একটা পুরনো খবরের কাগজ পড়ছে। চোখ পড়ছে ওপরে বাথরুমের জানালার দিকে। ঠিক 9:03। একটা ছায়া দেখি বাথরুমের জানলার পাশে ধীরে ধীরে নড়ছে। চঞ্চু ফিস ফিস করে বলল, ওই যে, ওই 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 কেউ ঢুকছে। 9:04। ভেতরে হালকা একটা চাপা চিৎকার। 9:05। আমরা ছুটে উঠলাম সিঁড়ি বেয়ে। দরজা খোলাই ছিল। সুজাতা মৈত্র বাথরুমে, তবে অজ্ঞান নন, অল্প মাথা ঘুরে বসে পড়েছেন। তার মাথায় কিছু লাগেনি। আয়নার পিছনের প্যানেল অল্প খোলা, আর পাশের জানলায় লেগে থাকা হাতের দাগ দেখা যাচ্ছে। পালানোর চিহ্নও মিলল। চায়ের কাপ পড়ে আছে, জানলার ধারে কাদা লাগা স্যান্ডেলের ছাপ। আমরা তৎক্ষণাৎ জানলার উল্টো পাশের ছাদে পৌঁছাই, কিন্তু ততক্ষণে লোক পালিয়ে গেছে। সিঁড়ির ধাপে আমরা কুড়িয়ে পাই এক টুকরো কাগজ। মৃত্যুর দিনলিপি যতদিন আছে আমি থামব না, সত্যি না থাকলেও ভয় সত্যি হবে। চঞ্চু ফিস ফিস করে বলল, তাহলে ডায়েরির মালিক এখন আড়ালে বসে খেলছে? বদিদা চুপ করে আয়নার দিকে তাকিয়ে বলল, আয়নায় তুমি নিজের চেহারা দেখতে পাও, কিন্তু যারা পিছনে দাঁড়িয়ে তাদের দেখতে না পারলে তারাই খেলা বানিয়ে ফেলে। সেদিন দুপুরে আমরা বসেছিলাম থানার পিছন দিকে ছোট্ট কনফারেন্স রুমে। সামনে রাখা ডায়েরি, পাতা উল্টে চলছে, যেন ক্যালেন্ডারের দিন ফুরোচ্ছে একের পর এক। ওসি সোমনাথ ঘোষ নিজেই জানালেন, কালকের ঘটনার পর আমার বিশ্বাস নেই যে এগুলো নিছক কাকতালীয়। কিন্তু এটাও বুঝতে পারছি কেউ এই ডায়েরি জিনিসটাকে হাতিয়ার বানিয়ে কিছু করছে, আর সে আমাদের থেকে দুধাপ এগিয়ে। বদিদা হালকা হাসল, চোখ তুলে বলল, কিন্তু এক জায়গায় সে ভুল করেছে। ওসি কপালে ভাঁজ ফেলে বলল, ও ভুল? হ্যাঁ, সে ভুলটাই আমরা ধরতে চলেছি। ডায়েরিটা আমি একবার খতিয়ে দেখতে চাই, কাগজ, কালি, হ্যান্ডরাইটিং সব। ওসি সম্মতি দিলেন। বদিদা ব্যাগ থেকে একটা ছোট্ট ম্যাগনিফাইং গ্লাস, একটা ইউভি পেন লাইট আর ক্যালিগ্রাফি লুপ বের করল। আমি আর চঞ্চু হা করে দেখছিলাম। চঞ্চু ফিসফিসিয়ে বলল, এত জিনিস ওর ব্যাগে থাকে, কখন যে কি বের হয় কে জানে। বদিদা ডায়েরির প্রথম 5 পাতা বিশ্লেষণ করল। প্রতিটি পাতায় নাম, তারিখ, সময়, মৃত্যুর ধরন সব কিছু লেখা আছে। তবে একটাই অদ্ভুত ব্যাপার,
প্রথম 3 পাতা হ্যান্ডরাইটিং একই, চতুর্থ পাতা থেকে হ্যান্ডরাইটিং একটু বাঁকাচোড়া, ছন্দহীন, কালি হালকা। পঞ্চম পাতায় কালি একদম আলাদা টোনে, হালকা জল জেল্লা মেশানো। বধিদা বলল, 3 জন ব্যক্তি এই ডায়েরিতে লিখেছে, এটাই স্পষ্ট। আর এর মধ্যে অন্তত একজন ইচ্ছাকৃতভাবে হাতের লেখা নকল করছে। মানে কেউ চায় মনে হোক একই মানুষ সবটা লিখেছে, কিন্তু সেই ভান ভেঙে গেছে। ওসি বলে উঠলেন, মানে ডায়েরির লেখক আসলে এক ব্যক্তি নয়? বধিতা বলল, হয়তো প্রথম লেখক সত্যিই বিশ্বাস করতেন ভবিষ্যৎ দেখাতে পারেন, কিন্তু সেই ডায়েরি এখন অন্যের হাতে, এবং সেই অন্য কেউ খেলোয়াড়। পঞ্চম পাতার নাম 27শে এপ্রিল, রাত 1:37। নাম বিক্রমজ্যোতি কর, মৃত্যুস্থান গ্যারেজের ভিতর। কারণ গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু। আমরা 3 জনে চুপ। বিক্রমজ্যোতি কর মানে পাড়ার সবচেয়ে ঠান্ডা গম্ভীর মানুষ, পেশায় রিটায়ার্ড ব্যাংক ম্যানেজার, নিজের ফ্ল্যাটে থাকেন একাই, নিচে একটা গ্যারেজ ঘর আছে, সাধারণত কারোর সঙ্গে মেশেন না। চঞ্চু বলল, গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু মানে কি? উনি তো নিজে গাড়ি চালান না। বধিদা বলল, তাই তো রহস্য। এমন একটা মৃত্যু প্ল্যান করা হয়েছে যেটা দুর্ঘটনা মনে হবে, অথচ আসলে পুরোটাই সাজানো। সন্ধ্যায় আমরা গেলাম বিক্রমজ্যোতির বাড়ি। উনি চা খাচ্ছিলেন, চুপচাপ মানুষ। বধিদা বলল, আপনি কি জানেন আপনার নাম একটা বিশেষ ডায়েরিতে লেখা আছে? তিনি চোখ তুলে কিছু বললেন না, চোখ শুধু জানলার দিকে চলে গেল। আমরা বুঝে গেলাম তিনি জানেন। আরও আশ্চর্যের বিষয়, আমরা বেরিয়ে আসার সময় উনি বধিদার দিকে তাকিয়ে হঠাৎ বললেন, এ সবাই ভাবে মৃত্যু ঠেকানো যায় না, কিন্তু আপনি যদি পারেন তবে আমার একটা অনুরোধ থাকবে। আমি মরলেও চলবে, কিন্তু আমার একটা সত্য আপনি জানবেন। বলে উনি একটা খামের ভিতর একটা পুরনো ছবি দিলেন। ছবিটা ছিল 2003 সালের কোনো শ্মশান ঘাটে, 3 জন লোক আর একজন ম্লান মুখের কিশোর, আর পিছনে লেখা, এখানেই গল্প শুরু হয়েছিল। বিক্রমজ্যোতি করে দেওয়া ছবিটা ছিল ধূসর রঙা একটা টুকরো অতীত। ছবিতে 4 জন মানুষ, 3 জন প্রাপ্তবয়স্ক পুরুষ আর এক কিশোর। পিছনে স্পষ্ট দেখা যাচ্ছিল চিতা কাঠের স্তূপ, কিছু ধোঁয়া আর ঘোলাটে আলোয় দুঃখমাখা শ্মশানঘাট। ছবির পিছনে কাপা হাতে লেখা, 2003 কামারহাটি শ্মশান, এখানেই গল্প শুরু হয়েছিল। সেদিন রাতেই আমরা 3 জন সেই ছবিটা নিয়ে বসলাম। চঞ্চু এক টানা 3 বার দেখল। আমি বললাম, কিশোরটা দেখতে খুব চিন্তিত, তবে কেমন যেন পরিচিত লাগছে। বধিতার চোখ সরিয়ে বলল, এই ছবিটা সাধারণ ছবি নয়, এটা একটা স্মারক, একটা শোকস্তব্ধ মুহূর্তের স্মৃতি, যার জন্ম হয়েছিল এক ভয়াবহ সত্য থেকে। আমি জিজ্ঞেস করলাম, ডায়েরি আর এই ছবির সম্পর্কটা কি? বধিতা বলল, বিক্রমজ্যোতি কর এই ছবিটা দিয়ে আমাদের একটা পথ দেখাতে চাইছে। মনে কর, একজন মানুষ যদি 20 বছর ধরে একটা গোপনীয়তা চেপে রেখে দেয়, তাহলে সে মরার আগে ঠিক বলে যেতে চায় সে কি চাপা দিয়েছিল। আমরা 3 জন পরদিনই গেলাম কামারহাটি শ্মশানঘাটে। বেলা তখন 11টা, সূর্য মাথার উপরে, আর চারপাশে একটা নিস্তব্ধতা। শ্মশানের পুরনো ঠাকুরদা শ্রীরাম ঘোষ আমাদের দেখে একটু চমকে উঠলেন। বদিদা সরাসরি ছবিটা তার সামনে ধরল। তিনি চোখের চশমা মুছে দেখে নিয়ে হালকা কাপা গলায় বললেন, ও, এই ছবি তো আমি তোলা সবাই ছিলাম। এই 3 জন লোক, মনে আছে একটা খুব ভয়ানক ঘটনা ঘটেছিল তখন। 3 জন বন্ধু
একজন মারা যায় আগুনে পড়ে। মৃত্যুর আগে নাকি সে একটা খাতা রেখে যায়, যেটাতে সে আগেই জানতো সে মরবে। আমি আর চঞ্চুর চোখ বড় বড় করে বদিদার দিকে তাকালাম। বদিদা মাথা নিচু করে বলল, খাতাটা কি হয়েছিল? তা আর কেউ জানে না বাবু। অনেকে বলে সেই কিশোরটাই ওইটা নিয়ে গিয়েছিল। ওর নাম ছিল শিবম। কিছুদিন বাদে সে উধাও হয়ে যায়। আমরা এবার ছবি নিয়ে থানায় ফিরি। ওসি সোমনাথ ঘোষ তখনই খোঁজ শুরু করলেন 2003 সালের মৃত্যু রেকর্ড। 3 ঘন্টার খোঁজাখুঁজিতে পাওয়া গেল রিপোর্ট। নাম অরিন্দম বিশ্বাস, মৃত্যু দাহকালীন অগ্নিদাহে, দুর্ঘটনাজনিত পুড়ে মৃত্যু, স্থান কামারহাটি শ্মশান। পরিচিতদের নাম বিক্রমজ্যোতি কর, তপন গুহ এবং দেবাশিস চক্রবর্তী উপস্থিত। এক নিকটাত্মীয় শিবম কর, কিশোর। চঞ্চু বলল, মানে ওই কিশোরটাই কর পরিবারের কেউ ছিল? তাহলে ডায়েরির সূত্র সেই থেকেই? বদিদা বলল, হ্যাঁ, এটা এখন পরিষ্কার। ডায়েরির শুরু ওই ঘটনাতেই। কারো এক টানা বিশ্বাস ছিল মৃত্যু আগে থেকে জানানো যায়। সেই বিশ্বাসই পরিণত হয়েছে মৃত্যুর দিনলিপিতে। রাত 10টা। আমরা যখন ফিরে আসছি তখন বদিদার ফোনে এলো এক অদ্ভুত মেসেজ। নাম নেই, নম্বর অজানা। ডায়েরির জন্ম তুমি জানলে ঠিকই, কিন্তু মৃত্যু জানো না। এবার সময় এসেছে, ডায়েরি নিজের 6 নম্বর পাতাটা খুলবে। রাত তখন প্রায় 12টা। বসন্তের রাত হলেও জানলার ফাঁক গলে হালকা ঠান্ডা বাতাস ঢুকছিল ঘরে। বদিদা ডায়েরির পাতায় চোখ রেখেছিল কিছুক্ষণ, একদম চুপচাপ। চুঞ্চু ফিস ফিস করে বলল, এবার কার নাম আসবে? আমরা 3 জন নিঃশব্দে উল্টে ফেললাম ডায়েরির 6 নম্বর পৃষ্ঠা। 28শে এপ্রিল, রাত 10টা 20। নাম 1 অভিষেক গুহ, নাম 2 রঞ্জন বক্সি, মৃত্যুস্থান বাদুরতলা গলি, পুরনো প্রেস। কারণ কাচের ভাঙা টুকরোয় গলা কেটে মৃত্যু। একজন লিখেছিল, অন্যজন শুধরে দিয়েছিল। আমরা 3 জন থমকে গেলাম। 2টো নাম এক পাতায়, আর একটাই মৃত্যুস্থান। বদিদা বলল, এটা নতুন গালা। এবার কেউ যেন গল্পের চরিত্র দুটোকে একসাথে মঞ্চে নামাচ্ছে। আমি তাড়াতাড়ি থানায় ফোন করলাম ওসি সোমনাথ ঘোষকে। তিনি জানালেন, অভিষেক গুহ আর রঞ্জন বক্সি দুজনেই সাবেকি প্রেস কর্মী। আগে একটা ছোট পত্রিকা চালাতো, নগরপথ। এখন বন্ধ হয়ে গেছে। ওদের পুরনো প্রেস পড়ে আছে বাদুরতলায়, কেউ যায় না। পরদিন বিকালে আমরা পৌঁছালাম বাদুরতলার সেই প্রেস ঘরে। একটা ধুলি ধূসর গলি, দেয়ালে আঁচড়ের দাগ, ছাদ থেকে স্যাঁতস্যাঁতে জল পড়ছে। ভেতরে ঢুকতেই দেখি অভিষেক গুহ আর রঞ্জন বক্সি দুজনেই বসে আছে একটা পুরনো কাঠের টেবিলের। রঞ্জন প্রথমে জিজ্ঞেস করলো, তোমরা কি সেই ডায়েরির কথা বলতে এসেছো? আমরা হতভম্ব। বদিদা শান্ত গলায় বলল, হ্যাঁ, আপনারা কি জানেন আপনাদের নাম লেখা হয়েছে? অভিষেক উঠে দাঁড়াল, গলাটা শুকনো, মুখে হতাশার ছায়া। জানি, কারণ ওই ডায়েরির প্রথম লেখাগুলো আমরাই ছাপিয়েছিলাম একবার। আমরা চোখ বড় বড় করে তাকালাম। আমরা এক লোকের কাছ থেকে হাতে লেখা পাতাগুলো পেয়েছিলাম 2004 সালে। সে বলেছিল এইগুলো নাকি ভবিষ্যৎবাণী। আমরা সেটা মজা করে আমাদের ম্যাগাজিনে ছাপি। আগাম মৃত্যু নামে একটা বিশেষ সংখ্যা বের করি। লোক হেসেছিল, কেউ সিরিয়াসলি নেয়নি। কিন্তু পরের সপ্তাহে এক লোকের সত্যি মৃত্যু হলে আমরা ছেড়ে দিই। বদিদা জিজ্ঞেস করলো, সে লোকটা কে ছিল? রঞ্জন বলল, একটাই নাম মনে আছে, শিবম কর।
খুব অদ্ভুত ছেলেটা ছিল। ওই বলেছিল, লিখে রাখো, এর থেকে তোমরা বাঁচতে পারবে না। আমরা চুপ করে রইলাম। হঠাৎই বদিদা বলল, তোমরা এখনো ওই ডায়েরির কপি রাখো? রঞ্জন মাথা নাড়ল। না, একটা পুরনো ব্যাগ ছিল, কিন্তু আগুন লেগে সব পুড়ে যায়। অভিষেক ধীরে বলল, হ্যাঁ, আমাদের মেরে ফেলতে চাইলে কেউ ভুল করছে। আমরা তো শুধু ছেপেছিলাম, খুনি তো নই। বুধিদা বলল, যে এই মুহূর্তে ডায়েরির নতুন পৃষ্ঠাগুলো লিখছে সে জানে পুরনো ডায়েরি ছাপা কাণ্ডটা, আর তাই এখন প্রতিশোধ নেওয়া শুরু হয়েছে। রাত 9:45। আমরা প্রেস ছেড়ে আসার সময় দেখি এক ছায়ামূর্তি গলির মুখে দাঁড়িয়ে। হঠাৎ ছোড়া একটা কাচের বোতল ছুটে এলো আর ধাক্কা খেয়ে ভেঙে পড়ল মাটিতে। চমকে উঠে চিৎকার করে উঠল অভিষেক। আমরা ছুটে গেলাম, লোকটা পালিয়ে গেছে। বদিদা শুধু বলল, এখনো সময় আছে। যদি আমরা ওই লেখককে চিহ্নিত করতে পারি তাহলে এই মৃত্যুর নাটক থামানো সম্ভব। সঞ্চু ফিসফিস করে বলল, হ্যাঁ, তাহলে ডায়েরির খুনিদের মধ্যে একজন লিখছে আর অন্য কেউ সেই গল্পটার প্রুফ দেখে আবার সঠিক সময়ে খুন করাচ্ছে। বদিদা হাসল। ঠিক তাই, আর এটাই আমাদের সবচেয়ে বড় সূত্র। দুজন অপরাধী, একজন লেখক, একজন পরিচালক। বিকেল তখন 5টা। বদিদা টেবিলের সামনে বসে ডায়েরির পাতা একে একে উল্টে দেখছিল। আমি আর চঞ্চু একটু দূরে বসে আছি। কিছু একটা অস্বস্তিকর ভাব বদিদার চোখে মুখে। আমি জিজ্ঞেস করলাম, কি খুঁজছো বদিদা? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ডায়েরির পাতাগুলো ঠিকঠাক লাগছে না। চঞ্চু বলে উঠল, মানে লেখাটা তো পরপরই আছে। বদিদা এবার পাতাগুলোর পিছনের দিকে একটা ছোট আতস কাছে দেখে বলল, ঠিক সেখানে গোলমাল। পৃষ্ঠা 6-এর নিচে একটা দাগ আছে, মনে হচ্ছে কেউ মুছে দিয়েছে কিছু একটা। পাতার পেছনে চাপের দাগ থেকেও বোঝা যায় আরও একটা নাম এখানে ছিল লেখা। আমি বললাম, মানে কেউ ইচ্ছে করে মুছে ফেলেছে সেই নাম? বদিদা বলল, হ্যাঁ, আর যদি আমার অনুমান ঠিক হয় তাহলে সেই নামটা এখন নিরাপদ নয়। ঠিক সেই মুহূর্তেই ফোন এলো ওসি সোমনাথ ঘোষের। বদিদা, একটা অদ্ভুত খুন হয়েছে। ডায়েরিতে নাম ছিল না, কিন্তু খুনের ধরন এতটাই নিখুঁত যেন কারোর নির্দেশ মতো হয়েছে। আমরা থমকে গেলাম। খুনের স্থান শ্যামবাজারের একটি পুরনো হোটেলের পিছনটায় খুন হয়েছে। জয়ন্ত চৌধুরী, পেশায় টাইপিস্ট, আগে সাংবাদিক ছিলেন। খুন হয়েছে গলা কেটে, কাচের বোতল দিয়ে। তার হাতে ধরা ছিল একটা কাগজ, রক্তে ভেজা। ভবিষ্যৎ সব বলে না, কিছু ইতিহাসও মানুষকে খুন করে। বদিদা কাগজটা হাতে নিয়ে চুপচাপ বলল, এখানে শুরু হলো ডায়েরির নিয়মভঙ্গ। মানে কেউ আছে যে শুধু ডায়েরি লিখে রাখে না, কেউ চাইছে ডায়েরিতে ছাপিয়ে নিজেই খেলার নিয়ম বানাক। ওসি বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ, তাহলে এখন কতজন খেলোয়াড় আছে এ খেলায়? বদিদা চোখ তুলল। কম করে 3 জন। একজন লিখছে ডায়েরি, একজন মুছে দিচ্ছে বা সম্পাদনা করছে, আর একজন খুন করছে ইচ্ছে মতো। আমরা যখন ফিরে এলাম, ছঞ্চু ডায়েরির 7 নম্বর পৃষ্ঠা খুলে কেঁপে উঠল। সেখানে একটা বাক্য লেখা, তাকে আমি লিখিনি, কিন্তু তুমি জানো সে কে ছিল, সুতরাং এবার তুমি চুপ থাকতে পারবে না। আমি বললাম, এটা কাকে উদ্দেশ্য করে লেখা? বদিদা শান্তভাবে বলল, আমাকেই। জয়ন্ত চৌধুরী এক সময় আমার কলেজের সহপাঠী ছিল। একবার একটা অন্ধকার কেসে জড়িয়ে পড়েছিল সে। তখনও প্রমাণ না থাকায় তাকে রক্ষা পেয়েছিল
বলে অনেকে বলতো। হয়তো আজ কেউ চায় সেই পুরনো বিচারটা হয়ে যাক। আমরা তিনজন বুঝে গিয়েছিলাম এটা শুধু খুনের খেলা নয়, এটা প্রতিশোধ, ন্যায় আর অতীতের ভুল ঠিক করার এক বিকৃত প্রচেষ্টা। আর এবার বুধিদার উপরেও চাপ পড়ছে, কারণ তার ব্যক্তিগত ইতিহাসের পাতা খুলে যাচ্ছে ডায়েরির পাতার সঙ্গে সঙ্গে। রাত তখন 10:30। ঘরের বাতিটা নিভিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু ঘুম এসে গিয়েছিল এমনটা বললে ভুল হবে। বদিদা তখনও চোখে চশমা পরে ডায়েরির পাতাগুলো এক এক করে দেখছে। সেই পুরনো নীল কভারওয়ালা ডায়েরিটা এখন আর কেবল একটা বই নয়, এটা একটা বিচার সভা, রক্তাক্ত রায় লেখে। হঠাৎ ফোনটা বেজে উঠল। বদিদা দ্রুত কলটা ধরল, কণ্ঠটা কাঁপা, ভেতরে আতঙ্ক, সন্দেহ আর হতাশার একসঙ্গে ঢেউ। হ্যাঁ, আমি শিবাশিস দে। আপনি হয়তো চেনেন না, আমি সেই প্রেসে কাজ করতাম যেখানে অভিষেক গুহ আর রঞ্জন বক্সি কাজ করতেন। বদিদা ঠান্ডা গলায় বলল, আমি শুনেছি আপনার কথা। কি হয়েছে? দয়া করে আমাকে বাঁচান। আমার নাম ডায়েরিতে নেই আমি জানি, কিন্তু কাল বিকেলে কেউ আমার ব্যাগে একটা সাদা কাগজ বেরিয়ে দিয়েছে। তাতে শুধু লেখা, তুই তো লিখিস না, তুই তো জানিস, তবু তোর বন্ধ রাখবি। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। চুঞ্চু টের পেয়ে উঠে এসে কান পাতল। বদিদা জিজ্ঞেস করলো, আপনি কিছু জানেন? কার মুখ খুলতে পারেন বলে কেউ এতটা ভয় পাচ্ছে? হ্যাঁ, আমি জানতাম কে সেই লেখাগুলো প্রেসে দিয়েছিল। তার নাম আমি জানি। সে নিজেই কিছু লিখত না, শুধু বলতো এগুলো একদম ছাপার উপযুক্ত, একটা নির্ভরযোগ্য ভবিষ্যৎ। তার নাম বলুন। আমি ফোনে বলবো না, দয়া করে আপনি আমার কাল সকালে লেক মার্কেটের কাছে পুরনো মেসে এসে দেখা করুন। 10:45 আমি সব বলে দেবো। শুধু বলুন আপনি আসবেন। বদিদা বলল, আমি আসবো। তাহলে আমার কথা শেষবারের মতো কেউ অন্তত শুনবে, কারণ আমি জানি কাল দুপুর 12টার মধ্যে আমি আর থাকবো না। কলটা কেটে গেল। ঘরটার পরিবেশ যেন ঘন হয়ে এলো। আমি আসতে বললাম, মানে ওর নাম ডায়েরিতে নেই, কিন্তু ও নিজেই জানে মরবে? বদিদা বলল, এই প্রথম কেউ আমাদের কাছে আগে ভাগে এলো। মানে এবার শিকার বুঝে গিয়েছে। ডায়েরি শুধু লেখা নয়, এটা একটা প্রক্রিয়া, যেটা নির্দেশ আসে অনেক আগেই। চঞ্চু ফিস ফিস করে বলল, বদিদা যদি কাল সকালেও মারা যায়? বদিদা হালকা হাসলো, তাহলে আমরা জানতে পারবো ডায়েরিতে যা লেখা নেই তার ছায়াও কিভাবে খুন করে ফেলতে পারে। সেদিন রাতে বদিদা আমাকে আর চঞ্চুকে কিছু নির্দেশ দিল। 3টে পথ ধরে খুঁজতে হবে। শিবাশিস দে ঠিক কোন কাজটা করত আর কি দেখেছিল, অভিষেক গুহ ও রঞ্জনের কাছ থেকে আগে কে কে লেখা পেত, সেই ভবিষ্যৎ ছাপার উপযুক্ত লোকটা কে। আর সকালে ঠিক 10:30 নাগাদ আমরা পৌঁছে যাব সেই মেসে। সকাল 10:30 লেক মার্কেটের কাছে সেই পুরনো মেস বাড়িতে পৌঁছলাম আমরা 3জন। ছাদের ধারের একটা ঘরে থাকার কথা শিবাশিসদের। আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম, ঠিক তখনই নিচে ভিড় জমতে দেখলাম। কে একজন চেঁচিয়ে বলছে, উফ, কার জানলার গিল ভেঙে পড়েছে, একটা লোক পড়ে গেছে। আমরা ছুটে এলাম নিচে, আর তখনই খাপা গলায় চঞ্চু বলল, ওই 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 যে ওই তো শিবাশিস। হাঁটুর কাছে ছেঁড়া প্যান্ট, হাতে ধুলো মাখা চিরুনি, মুখে আতঙ্কের ছাপ,
আর শরীরটা ভাঙা জানলার পাশেই পড়ে আছে। কিন্তু আশ্চর্য, পকেটে একটা কাগজ পাওয়া গেল, ছেঁড়া, ভেজা, রক্তমাখা। তবু কিছু শব্দ পড়া যাচ্ছে। সে ছদ্মনামে গল্প লেখে, ডান হাতে সাদা মোজা পরে টাইপ করে, আর বলে ভবিষ্যৎ কেবল ভবিষ্যৎ নয়, তা সেখানেই লেখাটা ছেঁড়া হয়ে গেছে। বদিদা পকেট থেকে আর একটা জিনিস বের করলো, একটা ছোট্ট প্লাস্টিকের মোড়ানো ইউএসবি পেন ড্রাইভ। আমরা অবাক। বদিদা বলল, এই মানুষটা জানতো তার মুখ বন্ধ করে দেওয়া হবে, তাই সে আমাদের জন্য আগেভাগে কিছু রেখে গেছে। আমরা ফিরে এলাম। বাড়িতে বসেই বদিদা পেন ড্রাইভ খুলে দেখল একটা টেক্সট ফাইল, নাম লাস্ট টাইপিং ডক। খুলে দেখি মাত্র কয়েকটা লাইন টাইপ করা। যার নাম কেউ জানে না, সেই সব জানে। তার ডেস্কে একটাও কলম নেই, শুধু একটা পুরনো টাইপরাইটার, যার কিবোর্ডে লেখা নেই, কারণ সে সব টাইপ মনে রাখে। ছঞ্চু ফিসফিস করে বলল, এই কে এলো যে টাইপ করে কিন্তু লেখে না, যার মুখ কেউ দেখেনি? বদিদা উঠে দাঁড়ালো, তার মুখে সেই চেনা দৃঢ়তা। আজ থেকে খেলাটা বদলে গেছে। একজন মানুষ যার নাম ডায়েরিতে নেই, যার অস্তিত্ব কেউ স্বীকার করে না, অথচ যারা লেখা দেখে কেউ কেউ খুন করতে প্রস্তুত। আমার মনে হচ্ছে তাকেই ডায়েরির প্রাথমিক লেখক ধরে নেওয়া ঠিক হবে না, কারণ এই ডায়েরি শুধু ভবিষ্যৎ নয়, এটা কেউ একজন টাইপ করেছে ঠিক তখন যখন আমরা ভাবছিলাম কেউ হাত দিয়ে লিখেছে। ছঞ্চু জিজ্ঞেস করলো, মানে যিনি টাইপ করেছেন তিনি কি খুনি? বধিতা বলল, না, খুনিও নয়। সে জানে কি ঘটবে, কিন্তু সে ঘটায় না। সে লিপিকার, মূল নাটকটা পরিচালনা করছে অন্য কেউ। কিন্তু আজ সে চায় আমি তার নাম খুঁজে বার করি। সেদিন রাতে ডায়েরির 7 নম্বর পাতার নিচে হঠাৎ উঠে এলো পাতলা হরফে টাইপ করা একটা নতুন লাইন, যা দেখা যায়নি। তুই অনেক শিখেছিস বোধিসত্ত্ব, এবার শোন, পরবর্তী মৃত্যুর সময় তুই সামনেই থাকবি, কিন্তু কিছু করতে পারবি না। আমরা 3 জন জানতাম এবার খেলাটা আর শুধু তদন্ত নয়, এটা হলো যুদ্ধ, যুক্তি বনাম অদৃশ্য টাইপরাইটার। সকাল 10:15। সাউথ এভিনিউয়ের এক নিভৃত কফি শপ, ক্যাফেন চেম্বার, বেশ পুরনো কিন্তু ছিমছাম। সেদিন বদিদা একাই সেখানে গিয়েছিল, কারণ সকালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছিল তার মোবাইলে। আমি সেই লোকটাকে চিনে ফেলেছি, যে টাইপ করে কিন্তু লেখে না। তুমি যদি একা আসো তবে আমি তার নাম বলবো। নাম নীলরতন হালদার, সময় সকাল 10:30, স্থান ক্যাফেইন চেম্বার, পিছনের কোনার টেবিল। বদিদা যখন পৌঁছায় তখন লোকটা এসে গেছে। পান পাতার রঙের শার্ট, সাদা দাড়ি, পাতলা চশমা, বয়স আন্দাজ 50 পেরিয়ে। তার চোখে আতঙ্ক ছিল না, বরং অদ্ভুত শান্তি। আপনার নাম? বদিদা জিজ্ঞেস করল। নীলরতন হালদার। আমি টাইপ করতাম এক সময়, কিন্তু এখন কিছুই করি না, কারণ অনেক কিছু টাইপ করা হয়ে গেছে। ডায়েরি আপনি টাইপ করতেন? হ্যাঁ, আমি না, কিন্তু আমি জানি কে করত। আমি তার নাম বলতে এসেছি। বলুন। লোকটা একটু কফি চুমুক দিল, তারপর গলার নিচে হাত রেখে চাপ দিল হালকা করে। ডানে বসে আছে একজন, আপনি তাকাবেন না, কিন্তু শুনুন। সে এই মুহূর্তে সব শুনছে,
আর টাইপরাইটারের শব্দ আমি আজও কানে শুনি রাতে। ঠিক তখনই লোকটার কফির কাপ থেকে বুদবুদ ওঠা শুরু করলো। তার চোখ ছানা বড়া, হাত ঠেলে দাঁড়াতে গেল, কিন্তু মুখ থেকে ফেনা বের হতে শুরু করলো। সে জাস্ট বলল, এ 5 নাম্বার। আর মুখ থুবড়ে পড়ে গেল টেবিলেই। ঘরের এক কোনায় আতঙ্ক। ওইটা ছুটে এলো। কেউ একজন বলল, হৃদরোগ হয়েছে হয়তো। কিন্তু বধিদা ঘরটা ঠান্ডা চোখে স্ক্যান করে বলল, হৃদরোগ নয়, এই কফিতে বিষ মেশানো ছিল। এমন বিষ যাতে 5 মিনিটে শরীর সাদা হয়ে যায়, মুখ থেকে ফেনা ওঠে। আমরা পরে জানতে পারলাম বদ্ধ ঘরে রাখা মিথাইল ক্লোরাইড নামের এক রাসায়নিক কফিতে মেশানো হয়েছিল। এটা স্বাদহীন, আর শরীরে পড়লে মাত্র 5 মিনিটেই মস্তিষ্ক বন্ধ করে দেয়। পকেটে একটা কাগজ পাওয়া গেল, তাতে লেখা, তুই অনেক জানিস, কিন্তু নাম বলার আগেই তোর কলম শুকিয়ে গেল। বদিদা বাইরে এসে বলল, এ মৃত্যু ডায়েরির পাতায় লেখা ছিল না। আবার সেই একই কেস। কে যেন নিজের মতো করে পাতা বাদ দিচ্ছে। সন্ধ্যায় আমরা যখন সব কিছু নিয়ে আবার ভাবছিলাম, তখন চঞ্চু একটা পুরনো ফাইল খুলে দেখল। একটা তালিকা যেখানে লেখা ছিল, ডায়েরির প্রথম 5টা খসড়া পাঠানো হয়েছিল যাদের কাছে: 1 অভিষেক গুহ, 2 রঞ্জন বক্সি, 3 শিবাশিস দে, 4 রূপালী মিত্র, 5 বিশ্বজিৎ বক্সি। চঞ্চু চিৎকার করে বলল, এই 5 নম্বর লোকটা মরার আগে তাই বলেছিল। 5 নম্বর মানে এবার বিশ্বজিৎ বক্সির টার্গেট। বদিদা বলল, তাহলে আজ রাতে আমরা গিয়ে দেখা করবো ওর সঙ্গে। কারণ ডায়েরি যতই চুপ থাকুক, খুনি কিন্তু আজও টাইপ করে চলেছে। বিকেল 4টায় আমরা পৌঁছলাম কসবার ধারের বিশপস গার্ডেন অ্যাপার্টমেন্টের 4 নম্বর ফ্ল্যাটে। সেখানে থাকে বিশ্বজিৎ বক্সি। পেশায় প্রুফ রিডার, চুপচাপ স্বভাবের মানুষ। 3 বছর আগে একটা দুর্ঘটনায় ডান হাতের আঙ্গুল আংশিক বিকল হয়ে যায়। ফ্ল্যাটে পৌঁছে দেখি দরজা খোলা। ঝুঞ্চু ফিসফিসিয়ে বলল, এটা কিন্তু খারাপ লক্ষণ। বদিদা হাত তুলে থামালো। ধীরে ধীরে আমরা ঢুকলাম। ঘরটা সাজানো, পরিষ্কার, কিন্তু ডাইনিং টেবিলের কোণে বসে বিশ্বজিৎ একদম স্তব্ধ। আর তার সামনে একটা সাদা রঙের টাইপরাইটার। টাইপরাইটারটা দেখতে অদ্ভুত, পুরো সাদা, কোনো কোম্পানির নাম নেই, কিবোর্ডে কোনো অক্ষর লেখা নেই, এমনকি প্লেটটাও খালি, কোনো পেপার লাগানো নেই। বদিদা ঝুঁকে বলল, এটা কি আপনার? বিশ্বজিৎ ফিসফিস করে বলল, হ্যাঁ না, এটা গতকাল আমার দরজার বাইরে রাখা ছিল, একটা ছোট্ট কাগজের সঙ্গে। তাতে লিখেছিল, তুই যা বলিস না তা লিখে যা। আমরা চুপ। এই অচেনা টাইপরাইটার যার বোতামে অক্ষর নেই কিভাবে লেখে? বদিদা বলল, আপনি কিছু টাইপ করেছেন? বিশ্বজিৎ বলল, হ্যাঁ করেছিলাম, হ্যাঁ, কিন্তু কাগজে কিছু আসেনি, অথচ শব্দ হচ্ছিল। তখনই বদিদা বলল, আমাকে একটু সময় দিন। সে টাইপরাইটারটা তুলে নিয়ে ঘরের আলো নিভিয়ে দিল। হালকা ইউভি পেন টর্চ বের করে টাইপরাইটারের প্লেটের উপর ধরল। আর তখন পাতা জুড়ে ভেসে উঠল কিছু লেখা, এক অদৃশ্য কালি যা কেবল ইউভি আলোতেই দেখা যায়। চঞ্চু আর আমি দম বন্ধ করে তাকিয়ে আছি। বদিদা পড়ল, আমি সব দেখেছি। রঞ্জন, অভিষেক, শিবাশিস, ওরা সবাই জানতো, কিন্তু বলতো না। আর তুই প্রুফ রিডার হয়ে কেবল দেখেছিস, ঠিক করিসনি। তাই তুই মরবি। সাদা টাইপরাইটারের নিচে তোর নাম লেখা নেই, কিন্তু মৃত্যুর কপিতে ঠিক আছে। আমরা 3 জন কেঁপে উঠলাম। বদিদা বলল, এই টাইপরাইটারটাই এখন খুনির বার্তাবাহক। মানে খুনি
শুধু লিখছে না, এখন টুল ব্যবহার করছে ভয় দেখাতে, দিক বদলাতে, খেলাটা চালাতে। ঠিক তখনই বিশ্বজিৎ আচমকা উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ আমি আর পারছি না। আমি একদিন একটা গল্প পড়েছিলাম, সেটার ভাষা এক অদ্ভুত। হ্যাঁ আমি সন্দেহ করেছিলাম এটা কোনো সাধারণ লেখকের নয়। হ্যাঁ আমি সেই গল্পটা ফিরিয়ে দিয়েছিলাম প্রেসে। আর তারপর থেকেই সে কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ জানলায় ধাক্কা খেয়ে একটা পাথরের টুকরো ঢুকে পড়ল ঘরে। চঞ্চু ছুটে গেল দরজার দিকে, কিন্তু কেউ ছিল না। পাথরের গায়ে মোড়ানো ছিল একটা পুরনো টাইপ করা কাগজ, যার উপর লেখা, তুই তো প্রুফ রিডার, তাই সব ভুল ধরিস, কিন্তু এবার যে ভুলটা হচ্ছে সেটা তো তুই ছাড়তে পারবি না। বধিদা নিচু স্বরে বলল, হে মৃত্যু হবে ধীরে ধীরে, হে এবার খুনি খেলা খেলবে মানসিক মৃত্যুর। সে তাড়াহুড়ো করবে না, কারণ তার কাছে টাইপরাইটার আছে, অদৃশ্য কালি আছে, আর আমরা আছি চিহ্ন ছাড়াই। আমরা তাকে ফ্ল্যাট বাড়িতে একা না থেকে আমাদের সঙ্গে আসতে বললাম, কিন্তু সেদিন রাতে বিশ্বজিৎ আমাদের সঙ্গে এলো না। সে বলল, হ্যাঁ আমি লড়ব, আমি চাই উনি জানো, যে দেখে সে লিখতেও পারে। বধিদা বলল, খুব ভালো, কিন্তু মনে রেখো তুমি এখন খেলার বোর্ডে আছো, আর টাইপরাইটারের পরবর্তী পাতায় কি লেখা আছে সেটা কিন্তু তুমি জানো না। সেদিন রাতে আমাদের মধ্যে অদ্ভুত নিস্তব্ধতা। বিশ্বজিৎ বক্সির বাড়ি থেকে ফিরে আসার পর বধিদা তার ঘরে দরজা বন্ধ করে ঘণ্টাখানেক নিঃশব্দে বসেছিল। আমিও ঘুমানোর ভান করেছিলাম। শুধু চঞ্চুই একটু আগে গিয়ে নিজের ঘরে ঢুকে বলেছিল, হ্যাঁ আমি এখন একটু জোরে ঘুম দেবো ভাই, টাইপর বা ডায়েরি কিছুই না। আর মুখে তার সেই পরিচিত খ্যাক হাসি। রাত 3:17। ঘরের জানলা খোলা, শীতের হাওয়ায় পর্দা একটু উড়ে উঠছে। ছঞ্চুর ঘর থেকে একটা ক্লিক 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 শব্দ শোনা গেল। সে প্রথমে ঘুম ঘুম চোখে ভাবে ঘড়ির শব্দ, কিন্তু না, এই শব্দটা যেন টাইপরাইটার। চঞ্চু চোখ মেলে তাকিয়ে দেখে ঘরের এক কোণে একটা সাদা টাইপরাইটার রাখা। সে চেমকে উঠে বসে পড়ে। এই কে, কারটা এটা? বাতি জ্বালিয়ে দেয়। ঘর একদম ফাঁকা, কিন্তু টাইপরাইটারটা এখন আর নিঃশব্দ নয়। তার প্লেটে একটা পাতলা কাগজ ঠেসে আছে, কাগজে কিছু লেখা নেই, তবু কিবোর্ড একা একা ক্লিক করছে। চুঞ্চু ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে টাইপ হওয়া শব্দটা পড়ে। তুই তো সব দেখে হাসিস, আজ থেকে তোর নামও পাতায় থাকবে, কারণ তুই দেখেছিলি সেই প্রথম লেখা, যেটা শুধু টাইপ হয়েছিল, ছাপা হয়নি। চঞ্চু দরজা ঠেলে দৌড়ে গেল বধিদার ঘরে। আমি তখন চোখ পেলে দেখি চঞ্চুর মুখ ফ্যাকাশে। সে কাঁপা গলায় বলল, বধিদা, ঘরে টাইপ হচ্ছিল, নিজে নিজে চলছিল, আমার নাম লেখা হচ্ছিল। বধিদা উঠে এলো সঙ্গে সঙ্গে। চঞ্চুর ঘরে এসে দেখি কোনো টাইপরাইটার নেই, কিন্তু জানলার ধারে মেঝেতে একটা পাতলা কাগজ পড়েছিল। সেটা বধিদা তুলে নিল। হিউভি লাইট ধরতেই লেখা ভেসে উঠল, চঞ্চল চক্রবর্তী, প্রথম প্রুফ রিডারের ভাই। সে জানে কে প্রথম ছেটে ফেলেছিল গল্পের আসল শেষটুকু, তাই এবার মুখ খুলবে কিনা সেটা তার মৃত্যুই ঠিক করবে। আমি অবাক হয়ে বললাম, মানে চঞ্চু জানে কিছু? চঞ্চু তো পুরো কিংকর্তব্য বিমূঢ়। বলে, আমি জানি, আমি তো কিচ্ছু করিনি। একবার রঞ্জনের ল্যাপটপে একটা ফাইল খুলে দেখেছিলাম ঠিকই, কিন্তু কিছুই বুঝিনি। বধিদা এক দৃষ্টে তাকিয়ে রইল চঞ্চুর দিকে। তোর ওই একবার দেখাটাই খুনির গলার কাটা হয়ে গেছে। তুই যা দেখেছিলি
তাও জানিস না, কিন্তু সেটা কোনো একজন জানে, আর সেই জন্য তুই খেলার মাঠে ঢুকে গেছিস। সেদিন চঞ্চু আর ঘুমালো না। আমরা তিনজন বসে ফিরে ফিরে ভাবতে লাগলাম, ডায়েরি, টাইপরাইটার, ইউভি কালি, খুন, এই চারটা জিনিস কাদের হাতে ছিল? আর বধিদা একটা টেবিলে তিনটে শাড়ি করল, লেখক, সম্পাদক, ছাঁটাইকারী। আর নিচে লিখল, কেউ একজন জানে সব গল্পের আসল শেষ, কিন্তু সেটা কখনো ছাপা হয়নি। এবার সেই অপ্রকাশিত শেষটুকু আমাদের খুঁজে বের করতেই হবে। রাত 12:03, বধিদার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আননোন নাম্বার। আমরা তখন তিনজন একসঙ্গে বসে টাইপরাইটার আর ডায়েরির সংযোগ নিয়ে আলোচনা করছিলাম। চঞ্চু একটু চা খেতে গিয়েছিল রান্নাঘরে। ফোনটা বেজেই চলেছে। বধিদা চোখ ইশারা করলো আমাকে। আমি কল রিসিভ করে স্পিকারে দিলাম। একটু শ্বাস ফেলার শব্দ, তারপর খুব হালকা ফোঁপানি। আমি আমি জানি আপনি কে। আমি শুধু চাই আপনি আমাকে আগে শুনুন। আমি 6 বছর আগে একটা গল্প প্রফিট করেছিলাম, যেটা আমি ছিঁড়ে ফেলেছিলাম। আমি জানতাম সেটা ছাপা হলে কেউ মরে যাবে। আপনার নাম? না, না, বলবো না। আমি ভয় পাই, কারণ আমি জানি আমি পরের পাতায় আছি। এই বলে ওপাশ থেকে একটা টাইপরাইটারের ক্লিক 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 শব্দ শোনা গেল। তারপর সে মেয়েটার গলা। একটা পাতা টাইপ হচ্ছে। আমি জানি এটা আমার নামের। আমি আমি শুধু একটা সত্যি বলতে চাই। গল্পটার শেষটা আমি পড়েছিলাম। ওটা কেউ লিখেছিল, যাকে প্রকাশক বলেছিল মৃত লেখক। আমরা তিনজন থম বেড়ে গেছি। চঞ্চুর হাতে চায়ের কাপ ঠক করে পড়ে গেল। ভবিষ্যতে ডায়েরি নয়, এটা একজনের শেষ জীবনচক্র, যে আগে বেঁচে ছিল আর তার লেখা কেউ আধুনিক বলে মানেনি, তাই সে লেখে আর ওরা মরতে থাকে। আমি জানি আপনি খুঁজে পাবেন, কিন্তু দয়া করে আমাকে যদি খুঁজে পান, তাহলে আমি আমার টাইপার ফেলে যাব। ওটা একমাত্র প্রমাণ, কারণ ওটাই। কল কেটে গেল। চঞ্চু ফিসফিস করে বলল, ওটা কি রূপালী মিত্র হতে পারে? বদিদা মাথা নাড়ল। সম্ভব, অথবা এমন কেউ যে ছাঁটাইকারী দলের এক সদস্য ছিল, কিন্তু এখন চাপে পড়ে সব ফাঁস করতে চায় এবং জানে নিজেও টার্গেট। সেদিন রাতে বদিদা পুরনো চিঠিপত্র, ইমেল আর প্রেস সংক্রান্ত রেকর্ড বের করে একটা নাম্বার করল, মনিকা ধর। একটা প্রুফ রিডিং ফার্মে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ছিল 6 বছর আগে। হঠাৎই চাকরি ছেড়ে দেয়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ওর বেতন রেজিস্টারে শেষ মাসে লেখা ছিল, ফাইনাল পে সেটেলড ফর ম্যানুস্ক্রিপ্ট, দ্য 7th ইঙ্ক। বধিদা এবার টেবিলের পাশে বসে গম্ভীর স্বরে বলল, গল্পটার শেষ পাতা যেটা কেউ ছাপেনি সেটা ছিল দ্য 7th ইঙ্ক নামে একটা আত্মজৈবনিক কাহিনী, 7টা কালি, যেখানে শেষ কালি দিয়ে লেখক নিজের মৃত্যু লিখে যায়। আমার মনে হচ্ছে খুনি আসলে সেই লেখক নয়, বরং কেউ একজন যে সেই লেখকের কাজকে পুনরায় জীবিত করছে। টাইপরাইটারটা সেই মাধ্যম, আর এই ফোন সেই কান্নার ডাক যা কেউ শুনতে চায় না।
বুধিদা টেবিলে মাথা নিচু করে বসে যেন কোনো গুরুগুরো অঙ্কে ডুবে আছে। আমরা কিছু না বলে বসে থাকলাম। তারপর এক সময় সে উঠে দাঁড়ালো। তোমরা কি খেয়াল করেছো, প্রথম দিকের কোনগুলোর আগে আমরা যেটা পেয়েছিলাম সেটা ছিল হাতে লেখা ডায়েরির পাতা, যা খালি চোখেই পড়া যাচ্ছিল। চঞ্চু বলল, হ্যাঁ, তখন তো ইউভি লাইট লাগেনি কিছু করতে। কিন্তু এরপর বিশ্বজিৎ বক্সির ঘটনার সময় থেকে প্রতিটা বার্তা ছিল টাইপরাইটারের ইউভি কালি দিয়ে লেখা। এমনকি খুনির ছোড়া পাথরের কাগজটাও ইউভি কালি সমেত টাইপ করা। আমরা স্তব্ধ। মানে খুনি স্ট্র্যাটেজি বদলাচ্ছে? বদিদা ধীরে ধীরে ব্যাখ্যা করল। প্রাথমিকভাবে খুনি চেয়েছিল খুনের আগে সতর্কবার্তা পাঠাতে, যেন একটা ভয় ছড়িয়ে পড়ে। তাই সে ব্যবহার করছিল লেখকের পুরনো ডায়েরি, যেখানে কিছু লেখা ছিল আগেই, একটি হাতে লেখা ভবিষ্যৎবাণীর মতো। প্রথম দিকের কোনগুলোর ক্ষেত্রেই সেই পাতাগুলো ছিল যেগুলো আসল লেখক জীবিত থাকতেই লিখে গিয়েছিল। কিন্তু সেই হাতে লেখা ডায়েরির পাতা শেষ হয়ে যায়, আর তখন খুনি নিজের হাতে লেখে না, সে শুরু করে টাইপরাইটারে টাইপ করা বার্তা পাঠানো। কিন্তু অক্ষর দেখা যায় না, কারণ সে ইউভি কালি ব্যবহার করে। এইটাই হলো গল্পের প্রথম বড় টান। প্রথম দিকে খুনগুলো ছিল পুরনো পাপের ফল, আর পরেরগুলো হলো খুনির নিজের বিচার। টাইপরাইটার সেই লেখকের স্মারক, যিনি চাইতেন তার লেখা সবাই বুঝবে কিন্তু দেখবে না। ইউভি কালি হলো অদৃশ্য লেখা, যা কেবল বিশেষ আলোয় পড়া যায়। একরকম প্রতীক, সত্যি থাকলেও সবাই দেখে না, দেখতে চাওয়াটাই বিচার। এই খুনি শুধু হত্যাকারী নয়, সে এক ধরনের লেখক, যে চায় সত্যকে প্রকাশ না করে প্রয়োগ করতে। তার জন্য লেখা একটা অস্ত্র, আর পাঠক মানে আমরাই তার লক্ষ্য। চঞ্চু স্তব্ধ হয়ে বলল, মানে ডায়েরির লেখক আর খুনি এক নন? হয়তো না, হয়তো খুনি শুধু ডায়েরির কিছু পাতা পেয়েছিল, আর তারপর সেই লেখা অবলম্বন করে নিজের টাইপ কাহিনী সাজিয়েছে। ডায়েরির শেষ পাতাগুলো আর হাতে লেখা ছিল না, কারণ সেগুলো আর লেখকের লেখা ছিল না, ছিল খুনির টাইপ করা প্রতিশোধ। সেদিন রাতেই আমরা সিদ্ধান্ত নিই আগামীকালই যাব প্রাচীন কল্লোল প্রেস আর্কাইভে, যেখানে হয়তো আছে সেই শেষ কপি, যেটা ছিল হাতে লেখা, কিন্তু যার শেষ পাতা কোনো দিনও ছাপা হয়নি। সকাল 10:30 আমরা 3 জন রওনা দিলাম কল্লোল প্রেস আর্কাইভের উদ্দেশ্যে। এই প্রেস বহু বছর আগে কলকাতার সাহিত্যিক বিপ্লবের কেন্দ্র ছিল। এখন সব নীরব, শুধু পুরনো দলিল, পাণ্ডুলিপি, খাম আর ধুলো। বদিদা এক চেনা লাইব্রেরিয়ানকে আগেই ফোন করেছিল, যিনি আমাদের অপেক্ষায় ছিলেন। আপনারা খুঁজছেন সেই পুরনো কপি? নাম ছিল দ্য সেভেন্থ ইঙ্ক। একবার কেউ এসেছিল সেটা নিতে, কিন্তু শেষমেশ একটা খাম ফেলে গেছিল। তখন মনে হয়েছিল ইচ্ছাকৃত। আমরা যেই আর্কাইভ ঘরের ধারে পৌঁছালাম, চঞ্চু হঠাৎ দাঁড়িয়ে পড়ল। ঘরের দরজায় লাল কালি দিয়ে একটা তির্যক দাগ আঁকা, আর দরজার নিচে পড়ে আছে একটা ছোট মৃত পাখি, তার ঠোঁটে একটা কাগজ আটকে। আমি কাগজটা বের করলাম, তাতে লেখা ছিল, এটাই শেষ কালি, বাকি সব কথা এখন টাইপর বলে। এই পাতাটা পড়লে বুঝবে কে মরবে আর কেন। ঘরে ঢুকে আমরা পেলাম একটা পুরনো কৌটো, টাইপরাইটারের প্যাডের ভিতর একটিমাত্র সাদা কাগজ ভাঁজ করে রাখা। বদিদা আলতো করে সেটা খুলল। ইউভি লাইট অন করতেই লেখা ভেসে উঠল, একটা অসমাপ্ত প্যারা, টাইপ করা অক্ষরে, দ্য সেভেন্থ ইঙ্ক, ফাইনাল পেজ।
আমি জানতাম আমার লেখা কেউ ছাপবে না, কারণ আমি কাউকে না কাউকে উলঙ্গ করব। তুমি, যিনি আমার গল্প থেকে শেষ ছেঁটে ফেলেছিলে, তুমি জানো আমি কি লিখেছিলাম তোমার চরিত্র নিয়ে। আর তুমি, যে শুধু দেখেছিলে কিন্তু মুখ খোলনি, তোমার জন্য টাইপ করেছি, কারণ নীরবতাও অন্যায়ের অংশীদার। 7 নম্বর কালি দিয়ে আমি লিখেছি সেই মৃত্যুর তালিকা। কেউ ছাপেনি, তাতে কিছু যায় আসে না, কারণ টাইপরের আওয়াজ ছড়ায়। এবার তুমি যদি এটা পড়ছো, জানবে তুমি আমার শেষ পাঠক, আর আমি তোমার একমাত্র লেখক। ছঞ্চু প্রায় কেঁপে উঠল। এটা মানে এই পাতাটা সবার উদ্দেশ্যে লেখা নয়, এটা যার হাতে পড়ে তার জন্যই লেখা। বদিদা ফিসফিস করে বলল, এক্ষুনি আমাদের নিয়ে খেলছে না, আমাদেরকেই বানিয়েছে গল্পের চরিত্র। এখন দেখার কে শেষ পাতার শেষ নামটা টাইপ করেছে। ঠিক তখনই বদিদার ফোনটা বেজে উঠল। অচেনা নম্বর। বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, আপনি চাইলে আমি আপনাকে সেই শেষ নামটা দেখাতে পারি। শুধু আজ রাতে হাজরা পুরনো ছাপাখানায় চলে আসুন, একা। আপনার টাইপারও সঙ্গে আনবেন, কারণ আজ রাতে গল্পটা শেষ হবে। কলটা কেটে গেল। আমরা 3 জন একে অপরের মুখের দিকে তাকালাম, আর বদিদা বলল, চলো, এবার সত্যি লেখকের সঙ্গে দেখা হবে, আর শেষবারের মতো লেখা বনাম জীবনের লড়াই শুরু হবে। রাত 11:50। আমরা পৌঁছালাম হাজরা অঞ্চলের পুরনো ছাপাখানার সামনে। একটা ভাঙাচোরা টিনের গেট, তাতে তালা নেই। দরজাটা এমনভাবে খোলা যেন কেউ চাইছে আমরা ঢুকি। বাতাস ভারী, যেন শব্দগুলো এখানে চাপা পড়ে যায়। চারপাশে অন্ধকার, শুধু সামনের ঘরে ফ্লুরেসেন্ট আলো জ্বলছে, আর নিচে রাখা একটা পুরনো লোহার টেবিল, আর তার উপর টাইপরাইটারটা। আমাদের টাইপর না, কিন্তু একদম একই রকম। আর ঠিক পাশে একটা খামের গায়ে বড় বড় অক্ষরে লেখা, ফর BC। বদিদা খামটা খুলল। ভেতরে একটা 1 পাতা টাইপ করা বার্তা। তুমি কারোর কথা বোঝো বোধিসত্ত্ব। তুমি জানো, একটা লেখা মানে কালি নয়, একটা লেখা মানে সাক্ষ্য। আজ রাতের পর আর কেউ থাকবে না যে এই খুনগুলোকে রহস্য বলে ডাকতে পারবে, কারণ আজ রাতেই তুমি শেষ পাতা পড়বে, আর পাতার শেষে তোমার নিজের নাম পাবে। চঞ্চু ফিসফিস করে বলল, বদিদার না পাতার শেষে? বদিদা কিচ্ছু বলল না। চোখের দৃষ্টি ধীরে ধীরে সেই টাইপরাইটারের দিকে গেল, আর তখনই টাইপর নিজে থেকে চলতে শুরু করল। কেউ নেই, কেউ ছুঁয়েও দেখেনি, কিন্তু কিবোর্ড চাপ পড়ছে, অক্ষর বসছে কাগজে, ধীরে ধীরে টাইপ হচ্ছে। তুমি বোঝো বলেই তুমি বিপজ্জনক। তুমি যুক্তি দিয়ে সব সত্যি খোঁজো, আর সেই কারণেই তোমাকে শেষ পাতার সাক্ষী করা হলো। একটু ফাঁকা জায়গা, নাম বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়। পাঠক থেকে চরিত্র, চরিত্র থেকে সাক্ষ্য। তুমি এখন লেখার অংশ। আমরা ঘেমে উঠলাম। ছঞ্চু তখন মৃদু গলায় বলল, কি মানে খুনি চাইছে বদিদা মরে যাক? আমি বললাম, না, খুনি চাইছে বদিদা স্বীকার করে ফেলুক যে কোনো সত্যি যুক্তি দিয়ে ধরা যায় না, কারণ লেখাটাই এখানে নিয়ম বানাচ্ছে, আইন নয়। ঠিক সে সময় ঘরের এক কোণ থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তুমি তো নিজে থেকেই এলে, আর তুমি তো জানো, কোনো গল্প যখন নিজের লেখককে খুন করে ফেলে
তখন সেটাই হয় তার চূড়ান্ত সত্য। আলো পড়ল এক মুখে, চেনা নয়, কিন্তু চোখ দুটো যেন বহুদিন ধরে আমাদেরই খুঁজছে। তার মুখে রুমাল বাঁধা, চোখ লাল, আর তার সামনে রাখা ছিল বধিতার নাম লেখা আরও একটা খাম। হাজরার ছাপাখানার অন্ধকার ঘরে যে দৃশ্যটা দেখলাম তা যতটা না ভয়ঙ্কর, তার চেয়েও বেশি ছিল অবিশ্বাস্য। একটা পুরনো টাইপরাইটার নিজে নিজে টাইপ করে চলেছে, আর পাতার শেষে বধিদার নাম। আমার পা ঠক ঠক করে কেঁপে উঠল। ছুঞ্চু তো চেয়ার ধরে দাঁড়ালো। বধিদার শুধু তাকিয়ে রইল, চোখ দুটো কঠিন স্তব্ধ। কিন্তু ঠিক তখনই বধিদা ধীরে ধীরে টাইপরের কাছে এগিয়ে গেল। বসে পড়ে খুব মনোযোগ দিয়ে টাইপরের নিচের কাঠের তলা আর পাশের স্ক্রুগুলো লক্ষ্য করল। আমরা কিছু বুঝে ওঠার আগেই সে নিজের পকেট থেকে একটা ছোট টর্চ বার করলো আর টাইপরের নিচে আলো ফেললো। এ দেখো, এখানে একটা ছোট হোল আছে, একটা সেন্সর বা রিসিভার বসানো। আর এই তারগুলো, এইগুলো টাইপরের কিবোর্ডের পিছনে যাচ্ছে। ছুঞ্চু হা করে বলল, মানে এই টাইপর চালানো হচ্ছে? বধিদা মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, এটা মডিফাইড ম্যানুয়াল টাইপরাইটার। এতে বসানো হয়েছে একটা সলিনয়েড অ্যাকচুয়েটার সিস্টেম, যেটা কোনো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সংকেত পেলে টাইপরের কিছু কি নিজে থেকেই প্রেস করে। অর্থাৎ এই লেখা আগে থেকেই টাইপড ছিল না, এটা এখনই ট্রিগার করা হয়েছে রিমোটলি। আমাদের মাথা ঝিমঝিম করতে লাগলো। মানে এটা অলৌকিক কিছু নয়, একটা নিখুঁত প্রযুক্তিগত ভয় ধরানোর ফাঁদ। আর তখনই সামনে দাঁড়ানো ছায়ামূর্তিটা হাঁটা শুরু করলো। আলো পড়ল তার মুখে। একটা চেনা মুখ নয়, কিন্তু এক ধরনের অদ্ভুত শান্তি ছিল তাতে। তার চোখে ছিল জ্বালা, ঠোঁটে বিদ্রুপ। তুমি ঠিক ধরেছ বোধিসত্ত্ব। আমি প্রযুক্তি ব্যবহার করেছি কারণ তোমরা যুক্তির লোক। আমি চাইনি তোমরা বলো এটা সম্ভব নয়। আমি চাইছিলাম তোমরা দেখো আর ভাবো এটা কেমন করে সম্ভব। কারণ এইটাই আসল প্রতিশোধ। যারা আমার লেখাকে পাত্তা দেয়নি তাদের আমি এমন একটা লেখা বানালাম যা নিজেরাই নিজের কাহিনী টাইপ করে নেয়। বধিদা বলল, তুমি তাহলে সেই লেখকের সহকারী, নয়তো পাঠক, যে তার লেখা ছেটে ফেলতে পারেনি, তাই এখন পুরো দুনিয়াকে তার শেষ পাতা পড়াতে চাইছো। অচেনা লোকটা হেসে ফেলল। না বোধিসত্ত্ব, আমি কোনো সহকারী না, কোনো পাঠকও না। আমি সেই ছাঁটাই হওয়া গল্পের শেষ পৃষ্ঠা। আমি নিজেই লেখক হয়ে উঠেছি, কারণ কেউ আমাকে পড়েনি, ছাপেনি, বিশ্বাস করেনি। এবার আমি টাইপ করব তোমাকে, পাঠক নয়, চরিত্র হিসাবে। ঘরের বাতাস এক ঝটকায় কেঁপে উঠল। ঠাইপর আর চলছে না, কিন্তু শব্দটা যেন কানে বাজছে। মানসিক চাপের টাইপ আওয়াজ। আর তখনই বধিতা বলল, লেখা নিজে চলে না, চালানো হয়, যাতে পাঠকরা বিশ্বাস করে লেখাটাই সত্য। কিন্তু সত্যি কি শুধু লেখা, নাকি সত্যি বেরিয়ে আসে যখন কেউ লেখার বাইরে গিয়ে প্রশ্ন তোলে? তিন সপ্তাহ পর কলকাতা সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা। আলোচ্য বিষয় গল্প, খুন ও টাইপরাইটার, বেঁচে থাকা স্মৃতির মৃত্যু। মঞ্চে বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, তার সামনে সাংবাদিক, সাহিত্যিক, পুলিশ, সাধারণ পাঠক। আর আমরা, আমি আর চঞ্চু, সামনে বসে আছি চুপচাপ,
কোনো স্ক্রিপ্ট নেই, কোনো পেপার হাতে নেই, শুধু চোখে সেই অনমনীয় দৃষ্টি। বধিতা বললেন, তোমরা শুনবে না একটা খুনের গল্প, আজ তোমরা শুনবে এক লেখার গল্প যে নিজেকে প্রকাশ করতে চেয়েছিল লাশ দিয়ে। শুরুটা ছিল একটা ডায়েরি। বিক্রমজ্যোতি কর একজন প্রবীণ সাহিত্যিক যার বহু লেখা প্রকাশ পায়নি। তার ব্যক্তিগত ডায়েরিতে ছিল অপ্রকাশিত সাহসী চাচা ছোলা কিছু লেখা। তার মৃত্যুর পর সেই ডায়েরির কিছু অংশ রুদ্রনীল ব্যানার্জির হাতে পড়ে। রুদ্রনীল ছিল এক ব্যর্থ লেখক, একসময় বিক্রমজ্যোতির ছাত্র। যখন সে বুঝল নিজের লেখা কেউ পড়বে না, তখন সে ঠিক করল অন্যের লেখাকে অস্ত্র বানিয়ে খুন করে করে নিজের লেখা স্মরণীয় করে রাখবে। প্রথম 3টি খুনে সে ব্যবহার করেছিল বিক্রমজ্যোতির হাতে লেখা ডায়েরির পাতাগুলো। তারপর যখন আসল ডায়েরি ফুরালো, সে শুরু করলো নিজের লেখা, কিন্তু ইউভি কালি, টাইপরাইটার ও পুরনো কাগজ ব্যবহার করে, যেন লেখা ভবিষ্যৎ থেকে এসেছে আর খুন শুধু তার ছায়া। সে তৈরি করেছিল একটি রিমোট ট্রিগার টাইপার, যাতে টাইপার নিজে থেকে চালু হয় আর পাঠকের মনে তৈরি হয় ভৌতিক ভয়। রুদ্রনীল ব্যানার্জি, হ্যাঁ ঠিকই শুনেছেন, রুদ্রনীল এক সময় প্রুফরিডার ছিল, সাহিত্যপ্রেমী, কিন্তু তার নিজের লেখা বারবার প্রত্যাখ্যাত হয়েছে। সে বিশ্বাস করত লেখার প্রকৃত মূল্য নির্ধারণ করে খ্যাতি নয়, মৃত্যু। সে নিজেকে বলতো, আমি লেখক না, আমি সেই শেষ পৃষ্ঠা যেটা কেউ ছাপে না। তাই আমি নিজে থেকেই ছাপা হয়ে উঠি, লাশে, আতঙ্কে, ঠাইপরের আওয়াজে। প্রতিটি খুন ছিল প্রতীকী। যে প্রকাশক তার লেখা ছাঁটাই করেছিল সে ছিল প্রথম খুন। যে সাহিত্য সভায় তার নাম ছেঁটে ফেলা হয় সে ছিল দ্বিতীয়। যারা জেনে শুনেও চুপ ছিল তারাই পরবর্তী শিকার। তার প্রতিশোধ ছিল এক ছাঁটাই হওয়া সাহিত্যিক সত্তার প্রতিবাদ। আমি জানি পাঠকেরা ভাবছিল কিভাবে টাইপর নিজে থেকে চলে, কিভাবে প্রতিটা পাতায় এত নিখুঁত সময় মতো লেখা উঠে আসে। কিছুই অলৌকিক নয়। রুদ্রনীল ব্যবহৃত টাইপরে ছিল সোলেনয়েড অ্যাক্টুয়েটার, যেটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সংকেত পেলে টাইপ করে। তার প্রতিটি ইউভি পাতায় ছিল আগে থেকে প্রস্তুত, টাইম ট্রিগার্ড বা ম্যানুয়ালি সক্রিয় করা। কিন্তু ভয় তৈরি হয় যখন আমরা লিখিত জিনিসকে অস্বীকার করতে পারি না। তাই সে জানত খুন নয়, খুনের আগেই লেখা পাতাটাই হবে তার সবচেয়ে বড় অস্ত্র। আমার নাম টাইপ করা হয়েছিল কারণ আমি তার খেলার বাইরের খেলোয়াড় হয়ে উঠেছিলাম। আমি যুক্তি খুঁজছিলাম আর সে চাইছিল আমি আতঙ্কে বিশ্বাস করি। তাই সে টাইপরের শেষ পাতায় আমার নাম টাইপ করে বোঝাতে চেয়েছিল, তুই আর পাঠক না, এখন তুই চরিত্র। কিন্তু আমি বিশ্বাস করি গল্প নিজে কিছু নয় যতক্ষণ না পাঠক সেটাকে মানে দেয়। রুদ্রনীল হেরেছে কারণ আমি তার লেখা শেষ পাতাটিকে ছিঁড়ে ফেলেছি, সেই পাতাটা যেখানে লেখা ছিল আমার মৃত্যু। আমি সেটা পড়িনি কারণ আমি জানি কিছু লেখা শুধু পড়ার জন্য নয়, থামিয়ে দেওয়ার জন্য থাকে। এই গল্প আমি লিখিনি, আমি শুধু পড়েছি, কিন্তু ঠিক সময় পড়ে ফেলেছি বলেই আমি আজ বেঁচে আছি। বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়।